রাঙামতি যখন হাতির ডাক শুনে রাতের আধারে জঙ্গলে যায়, তখন সহদেব রাঙাকে ফাঁদে ফেলে কাকতাড়ুয়ার ছদ্মবেশে সহদেব রাঙার উপর হামলা করে এবং স্যামের কথা মতো রাঙার হাতে ছুরি দিয়ে আঘাত করে। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এপিসোডের শুরুতেই দেখা যাবে রাঙা যখন রাতের খাবার বানাচ্ছিল, তখন তার হাতির ডাক শুনতে পায় এবং সেই ডাক শুনে কবিতা রাঙা সবাই অবাক হয়ে যায়। এদিকে তখন দেখা যায় সহদেবকে। সহদেব নিজের লোকজনকে দিয়ে হাতিদের এক জায়গা থেকে অন্য জায়গায় তাড়ানোর জন্য বলেছিল, যাতে হাতিগুলো চিৎকার করে ওঠে। এদিকে সহদেব তখন রাগে ফুঁসতে ফুঁসতে রাঙাকে উদ্দেশ্য করে বলছে, রাঙা, তোকে আমি কোনোভাবেই ছাড়তে পারবো না। যেভাবেই হোক তোকে শেষ করব। তোকে মেরে আমার প্রতিশোধ আজকেই তুলে ফেলবো। আজকে আমি তোর জন্যই ফাঁদ পেতেছি। আজকে দেখব তুই কি করে আমার ফাঁদ থেকে বেরোতে পারিস। এদিকে তখন দেখা যায় ফরেস্ট ফাইটার দলের স্যার হঠাৎ করেই দলের লিডার কবিতাকে ফোন করেছেন। কবিতা ফোন ধরতেই অবাক হয়ে বলে, স্যার, এত রাতে হঠাৎ করে কিছু কি হয়েছে? আর এখানে তো অনেক হাতির ডাকও শোনা যাচ্ছে। স্যার তখন গম্ভীর গলায় জানায়, কবিতা, খুব জরুরি তথ্য পেয়েছি। আজকে রাতেই নাকি বড়সড় মাল পাচার হবে। স্যার আরও বলে, খবর এসেছে যে আজকে নাকি 2 কোটি টাকার অবৈধ জিনিস জঙ্গল থেকে পাচার করা হবে। তোমরা এখনই পেরিয়ে পড়ো। জঙ্গলের চারিদিকে খুঁজে দেখো, একটাও সম্পদ যেন দেশের বাইরে বেরিয়ে না যায়। তা না হলে কিন্তু আমাদেরই ভয়ঙ্কর ক্ষতি হবে। আগের মতো অপারেশনটা এবারও সাকসেসফুল করতে হবে। সেই দৃঢ়তা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এদিকে দেখা যায় স্যামের নির্দেশ অনুযায়ী সহদেব ঠিক করেছে আজকে রাতেই সে রাঙাকে মেরে ফেলবে। এদিকে তখন দেখা যায় সহদেবের দলবল অস্ত্র হাতে নিয়ে জঙ্গলে লুকিয়ে আছে। সহদেবের লোকেরা চিন্তায় পড়ে যায় এবং সহদেবকে বলে, দাদা, ব্যাপারটা খুব ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে না? সামনেই কিন্তু ওই ফরেস্ট ফাইটারের ক্যাম্প রয়েছে। তারা কিন্তু যে কোনো সময় আমাদের ওপর হামলা করতে পারে। তাই আমাদেরকে কিন্তু আগে থেকে সতর্কতার সাথে কাজ করতে হবে। তখনই সেখানে এসে সহদেব বলে ওঠে, কিচ্ছু করতে পারবে না ওরা। আজকে ওই রাঙাকে শেষ করে দেবো। ওই ফরেস্ট ফাইটার দলকে আমি শেষ করে দেবো। আমাদের কাজে বাধা দিচ্ছে না। ফলাফল কী হয় আজকে আমরা সেটা প্রমাণ করে দেবো। শোন, আমি যেটা যেটা বলছি তোদেরকে সেই কাজটাই করতে হবে। আমি বন্দুক আর ছিঁড়ি নিয়ে রয়েছি। আমি কাকতাড়ুয়া সেজে থাকবো আর তোরা ওই ফরেস্ট ফাইটার দলের সঙ্গে ফাইট করতে থাকবি। এক পর্যায়ে সুযোগ বুঝে আমি ওকে শেষ করে দেবো। এই প্ল্যানগুলোই করতে থাকে সহদেব। এদিকে কিছুক্ষণ পরেই দেখা যায় সহদেব কাকতাড়ুয়ার ছদ্মবেশে নিয়ে দাঁড়িয়ে আছে। আর কিছুক্ষণের মধ্যেই রাঙা, কবিতা ও তার দলবল নিয়ে সেখানে চলে আসে জঙ্গলের উদ্দেশ্যে। জঙ্গলে তখন গুন্ডাদেরকে দেখতে পায়। তারা যে মাল পাচার করছে সেগুলো বুঝতে পারে তারা। রাঙামতি তার তীর-ধনুক নিয়ে সকল গুন্ডাদেরকে ঘায়েল করতে থাকে। হঠাৎ করেই কাকতাড়ুয়ার দিকে নজর পড়ে রাঙার। তখন রাঙা ভাবতে থাকে, কী ব্যাপার, এই জঙ্গলে কাকতাড়ুয়া কী করছে? এখানে কাকতাড়ুয়া কী করে এলো? রাঙামতি তো আর বুঝতে পারেনি যে সেটা হলো সহদেব। সহদেব কাকতাড়ুয়ার ছদ্মবেশে সেখানে দাঁড়িয়ে আছে। তখন কাকতাড়ুয়ার কাছে রাঙামতি আসে আর হঠাৎ করেই দেখা যায় সহদেব পেছন দিক থেকে এসে রাঙামতির গলা চেপে ধরে। আর তখনই রাঙামতি চিৎকার করে ওঠে। তখনই সহদেব বলে, রাঙা, আমার অনেক তুই কাজ গণ্ডগোল করে দিয়েছিস। আজকে আমি তোর শেষ করে দেবো। এবার দেখব তুই কি করে ওই অলিম্পিক খেলিস। এই বলেই তখন ছুরি নিয়ে রাঙার হাতে কোপ বসিয়ে দেয়। আর তখনই রাঙামতির হাত থেকে রক্ত বেরোতে শুরু করে। অন্যদিকে তখন দেখা যায় সংগ্রাম খবর পেয়ে গেছে। আর সংগ্রাম খবর পাওয়ার পরেই সে একলব্যকে ফোন করেছে। ফোন করার পরেই একলব্য ফোনটা রিসিভ করে। আর ফোনটা রিসিভ করে তখন ভাবতে থাকে, এত রাতে সংগ্রামবাবু কেন ফোন করেছে? কেন ফোনটা করতে যাবে এত রাতে? ফোনটা তখন একলব্য রিসিভ করার পরেই প্রশ্ন করে ওঠে, কী ব্যাপার, এত রাতে আপনি ফোন করেছেন? কোনো কিছু কি হয়েছে নাকি? রাঙা কি আপনাকে ফোন করেছিল নাকি? রাঙার কি কোনো বিপদ হয়েছে? এই কথা বলেই একলব্য ভাবতে থাকে। কিন্তু অন্যদিকে সংগ্রাম কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। সে ভাবতে থাকে, যখন যে দেখা যায় সে শুয়ে আছে আর কবিতা তাকে ফোন করেছে। কবিতা তাকে ফোন করে বলছে যে রাঙার নাকি হাতে লেগেছে। রাঙার হাতটা খুবই যন্ত্রণা করছে। সহদেব তার হাতে আঘাত করে সেখান থেকে চলে গেছে। সে আবারও বর্তমানে ফিরে আসে। আর তখনই দেখা যায় একলব্য আবারও সংগ্রামকে ফোন করে, জিজ্ঞাসা করে যে কী হলো, আপনি কি চুপ করে আছেন কেন, কিছু বলুন। তখন সংগ্রাম বলে, একটা বিপদ হয়ে গেছে। রাঙার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। রাঙার অ্যাটাক করেছে গুন্ডারা। এই কথা শুনে একলব্য ভীষণ ভয় পেয়ে যায়। সে তখনই আবার কান্না করতে থাকে। আর সে বলে, আমি বলেছিলাম, আমি রাঙাকে কতবার করে সাবধান করেছিলাম যে তুই ওই জঙ্গলে থাকিস না, তোর ওপরে হামলা হতে পারে। কিন্তু রাঙা তখন আমার কোনো কথাই শুনিনি। সে আমার কোনো কথা না শুনেই সে ফরেস্ট ফাইটার দলে যোগ দিয়েছে।
তখন সংগ্রাম বলছে যে একলব্যবাবু, আপনি এখন এসব নিয়েও কথা বলবেন না, এখন আমাদেরকে রাঙার পাশে দাঁড়াতে হবে, রাঙার কাছে যেতে হবে। তখন সংগ্রাম বলে, এখন রাঙা ইমার্জেন্সিতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, আমরা এখন ওখানে যাব, আপনি কি আমাদের সাথে যাবেন নাকি? তখনই একলব্য বলে, হ্যাঁ আমি যাব, আমি রাঙার পাশে দাঁড়াবো, রাঙার পাশে এখন আমার দাঁড়ানো দরকার, ওর পাশে আমি এখন দাঁড়াবো। ওর বিপদের সময় আমি পাশে দাঁড়াতে পারিনি, কিন্তু এই সুযোগটা আমি এখন ছাড়বো না, এখন ওর সবথেকে বেশি প্রয়োজন আমার, আমি এখন রাঙার পাশে দাঁড়াবো। তখন সংগ্রাম বলে, ঠিক আছে আপনি রেডি হয়ে থাকুন, আমি আপনার বাড়ির সামনে যাচ্ছি। এই বলে সংগ্রাম ফোনটা রেখে দেয়। আর তখনই দেখা যায় একলব্য তড়িঘড়ি নিচে নেমে আসে। আর তখনই একলব্যকে এমন অবস্থায় দেখে সভ্য তখন প্রশ্ন করে ওঠে, কী ব্যাপার একলব্য, এরকম তাড়াহুড়ো করে নিচে নেমে আসলি কেন? কোনো কি বিপদ হয়েছে নাকি? আমাদেরকে বল, কি হয়েছে, তুই কি হয়েছে এমন তাড়াহুড়ো করে নিচে নেমে এসেছিস? তখন একলব্য কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন একলব্য বলে, বিপদ হয়ে গেছে, রাঙাকে কে বা কারা যেন অ্যাটাক করেছে, রাঙা নাকি হাতে লেগেছে, আমাদেরকে এক্ষুনি যেতে হবে, একবার জঙ্গলে গিয়ে রাঙার পাশে দাঁড়াতে হবে, রাঙাকে নাকি এখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাই আমিও সংগ্রামবাবুর সাথে সেখানে যাব। তখনই পাঞ্চালি বলে ওঠে, কে তোকে খবরটা দিয়েছে, তুই এত রাতে কোথায় যাবি? তখনই একলব্য বলে, জানি না, কিন্তু সংগ্রাম আমাকে ফোন করেছিল, সংগ্রাম স্যার আমাকে বলেছে এবং আমাকে এক্ষুনি একবার যেতে বলেছে, আমি তোদের কোনো কথারই উত্তর এখন দিতে পারবো না, কারণ আমি সঠিকভাবে কিছুই জানি না। তখন আবারও অঙ্কুর বলে ওঠে, আমাদেরকে অন্তত নিয়ে যা, তুই একা কোথায় যাবি, একা কী করে যাবি? তখন একলব্য কী করবে বুঝতে পারে না। অন্যদিকে তখন সহদেবকে দেখা যায়। সহদেব সে আবারও নিজের আস্তানায় ফিরে এসেছে এবং নিজের আস্তানায় ফিরে এসে সে হাসতে থাকে এবং সে বলতে থাকে, ওই রাঙা বুঝবে এবার এই সহদেবের সাথে পাঙ্গা নিয়ে কতটা ভুল করেছে, এবার ওর সামনে যে অলিম্পিক খেলাটি ছিল সে আর খেলতে পারবে না, কারণ আমি তার হাত শেষ করে দিয়েছি। এরপর সে স্যামকে ফোন করে এবং স্যামটা ফোন করতেই স্যাম ফোন রিসিভ করে এবং স্যাম তখন বলে ওঠে, কী হয়েছে সহদেব, তুমি এখন ফোন করেছো কেন, তুমি এত রাতে কী জন্য ফোন করেছো? তখন সহদেব বলে ওঠে, স্যাম আমি তোমার কথা মতো রাঙার হাতে আঘাত করেছি, রাঙার হাতে ছুরি দিয়ে কোপ বসিয়ে দিয়েছি, এখন ওই রাঙা আর কোনোভাবেই অলিম্পিক খেলতে পারবে না। এই কথা শুনে তো স্যাম অনেক খুশি হয়ে যায়। তখন সে সহদেবকে বলে, সহদেব তুমি খুব একটা ভালো কাজ করেছো, এবার তুমি আমার কাজগুলো কমপ্লিট করতে থাকো, আমি তোমাকে আরও টাকা দেবো, তুমি এই কাজটার জন্য আমি তোমাকে পুরস্কৃত করব। তখন সহদেব এই বলে ফোনটা কেটে দেয় এবং সে হাসতে থাকে এবং বলে, রাঙা এইবার বুঝবে রাঙা কত ধানে কত চাল। সে তারপরেই দেখা যায় সে বৃন্দাকে ফোন করে। আর এইদিকে বৃন্দা তখন বাড়ির কাজকর্ম করছিল। আর তখনই ফোনটা রিসিভ করতেই বৃন্দা বলে, কি হলো, তুমি এখন ফোন করেছো কেন স্যাম? তখন স্যাম বলে ওঠে, কাজ হয়ে গেছে, ওই রাঙামতি আর কোনোভাবে এখন অলিম্পিক খেলতে পারবে না। তখন এই কথা শুনে বৃন্দা বলে ওঠে, রাঙা অলিম্পিক কেন খেলতে পারবে না, ওর কি হয়েছে? তখন স্যাম বলে, আসলে সহদেব রাঙার হাতে নাকি আঘাত করেছে, রাঙার হাতে ছুরি দিয়ে আঘাত করেছে, তার জন্য তার হাত দিয়ে রক্ত বেরোচ্ছে, তার হাত এখন ক্ষতিগ্রস্ত, তাই সে আর কোনোভাবেই অলিম্পিক খেলতে পারবে না। এই কথা শুনে তো বৃন্দা খুব খুশি হয়ে যায় এবং সে বলে, এইবার বুঝবে এই বসুকুটির থেকে আমাকে বার করে দেওয়ার জন্য, এই আস্তে আস্তে সবাই বুঝবে যে আমাকে বাড়ি থেকে বার করে দিয়ে সে কত ভুল করেছে। এদিকে তখন বসুকুটিতে মানে একলব্যর চিৎকার শুনে ময়না আর সার্থকী নিচে নেমে আসে। তারা বুঝতে পারছে না যে বাড়িতে এত হঠাৎ করে চিৎকার চেঁচামেচি কেন শুরু হলো, কি হয়েছে। তখন তারা নিচে নেমে আসতেই জানতে পারে যে রাঙার নাকি হাতে লেগেছে এবং তার হাতে নাকি কেউ আঘাত করেছে। এই কথা শুনে ময়না আর সার্থকী মনে মনে খুশি হয়ে যায়। তারা মনে মনে হাসতে থাকে। তারা বলে, এতদিনে একটা কাজ হলো, ওই রাঙামতি এবার সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গেল, ও আর কোনোভাবেই উঠে দাঁড়াতে পারবে না, কারণ ওর সামনে যে অলিম্পিক ছিল সেটা নষ্ট হয়ে গেছে, সে ওই অলিম্পিকে আর কোনোভাবেই পার্টিসিপেট করতে পারবে না। এদিকে ঠিক তখনই দেখা যায় সংগ্রামকে। সংগ্রাম একলব্যর বাড়ির সামনে চলে এসেছে একলব্যকে নিয়ে যাবে বলে। এদিকে তো রাঙার যে অসুস্থ হাতে লেগেছে এই কথা শুনে প্রমিতা ও নবরণ দুজনেই কান্নায় ভেঙে পড়েছে। তারা একলব্যকে জড়িয়ে কাঁদতে থাকে। তারা বলতে থাকে যে তারাও রাঙাকে দেখার জন্য যাবে। আর সেই মুহূর্তে সেখানে সংগ্রাম চলে আসে। সংগ্রাম এসে প্রমিতা ও নবরণকে বোঝানোর চেষ্টা করে যে আমরা গিয়ে আগে দেখি সেখানে কী অবস্থা, রাঙার কেমন অবস্থা, দরকার হলে তাকে আমরা আরও কোনো ভালো হাসপাতালে নিয়ে আসবো, ততক্ষণ আপনারা এখন কোনো টেনশন করবেন না, আমি আর একলব্যবাবু গিয়ে দেখি রাঙা এখন কেমন আছে।
দরকার হলে আমি আপনাদেরকে ফোন করে ডেকে নেব, তখন আপনারা যাবেন। এখন আপাতত আপনারা শান্ত হন, আপনারা এখন গিয়ে ভিড় বাড়াবেন না। তখন পাঞ্চালি তার মায়ের কাছে আসে, তার মাকে বোঝানোর চেষ্টা করে যে এখন তাদেরকে আটকাও না মা, এখন ওদেরকে যেতে দাও। দেখো আগে রাঙা কেমন আছে, রাঙাকে সুস্থ করে তুলুক। রাঙাকে সুস্থ করে তোলার জন্য যেটা করার দরকার তারা এটা করুক। তুমি এখন যেও না, তুমি এখন গিয়ে ওখানে কী করবে? তুমি তো গিয়ে কিছুই করতে পারবে না। এখন যা করার তাকে হাসপাতালে নিয়ে গিয়ে ডাক্তাররাই ভালো করতে পারবে। এখন শুধু আমাদেরকে ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করা দরকার। তখন প্রমিতা বুঝতে পারে, হ্যাঁ, এখন এটাই দরকার। এখন তারা তো আর রাঙার জন্য কিছু করতে পারবে না। এবং প্রমিতা তখন রাঙার পুরনো স্মৃতিগুলো ভাবতে থাকে, এবং সে ভাবতে থাকে যে সে রাঙাকে অবিশ্বাস করেছিল, তার জন্য রাঙা এই বাড়ি ছেড়ে চলে গেছে। আর রাঙা বাড়ি থেকে চলে যাওয়ার কারণে তার এই অবস্থা হয়েছে। এবং সে ভাবে এই সব কিছুর পেছনে এই প্রমিতা, মানে সে নিজেই দায়ী। এবং সে নিজেকেই দোষারোপ করতে শুরু করে। তখন পাঞ্চালি বোঝানোর চেষ্টা করে, মা, এটা তোমার কোনো হাত নেই, এটা তোমার জন্য হয়নি। রাঙা ওই ফরেস্ট ফাইটার দলে যোগ দিয়েছিল, ওই দলের মধ্যে এটা কমন ব্যাপার। এরকম ঘটনা টুকটাক ঘটেই থাকে, তাই এই নিয়ে কোনো নিজেকে দোষারোপ করার কোনো মানেই হয় না। তখনই সার্থকী প্রমিতার কাছে চলে আসে, আর প্রমিতার কাছে এসেই বলে, বলেছিলাম না মা, যে রাঙা কোনো না কোনো বিপদ আবার টেনে আনবে। আমি তো আগেই সাবধান করে দিয়েছিলাম তুমিকে, যে রাঙার জন্য এত টেনশন করে কোনো লাভ হবে না। রাঙা নিজের জন্য তো বিপদ বাড়িয়েই আনছে, আর সাথে আমাদেরকেও বিপদে ফেলছে। ওর জন্য বারবার এই বাড়ির লোকগুলো কেন ভুগবে? অন্যদিকে তখন দেখা যায় স্যাম সহদেবের সাথে দেখা করার জন্য সে আবারও জঙ্গলে পৌঁছে গেছে, এবং জঙ্গলে গিয়ে সে সহদেবের ড্রাই চলে এসেছে, এবং সেখানে গিয়ে সে সহদেবের প্রশংসা করতে থাকে এবং বলে, রাঙামতি তো এখন আর এখানে নেই, তাহলে সব কাজগুলো আবারও আগের মতো করে শুরু করে দাও। এখন থেকে যেন আর কোনো মাল পথের মধ্যে না আটকায়, কোনো যেন সমস্যা না হয়। কারণ এখন আর তো ওই রাঙামতি নেই। রাঙামতি না থাকলে তো তুমি আর কোনো কিছুই তোমার সমস্যা হবে না। তুমি চাইলে যেভাবে চাও সেভাবেই তুমি মাল পৌঁছে দিতে পারবে। তখন সহদেব হাসতে থাকে এই কথা শুনে, বলে, হ্যাঁ, রাঙামতি এখন আর নেই। রাঙামতিকে ছিল বলেই তাদের এত সমস্যা হচ্ছিল, তাদের মাল পাচার করার জন্য সমস্যা হচ্ছিল। এখন সেই রাঙামতি আর এখানে নেই, তাই তাদেরকে আর কেউ আটকাতে পারবে না।